আর 13ই জুলাই এই খবর দেখাই আমরা, যেখানে পুরসভার পার্ক আর সেই পার্কে অবৈধভাবে গাছ কাটা হয়। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হওয়ার পরেই গাছ কাটায়, আর তারপর অশোকনগর কল্যাণগড় পুরসভাকে নোটিশ দিল বন দফতর। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, অশোকনগর পুরসভার চেয়ারম্যান তিনি তো আজব যুক্তি দিয়েছিলেন, তিনি নাকি গাছ কাটার অনুমতির কথা জানতেনই না। একদম, দেখো, অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত মিলিনিয়াম সায়েন্স পার্ক, সেখানে দেখা যাচ্ছিল একের পর এক গাছে কোপ পড়েছে এবং বেশ কিছু গাছে মোটা ডাল সেখান থেকে কাটা হয়েছে। কিন্তু যারা কাটছিলেন তাদের স্পষ্ট দাবি ছিল পৌরসভার চেয়ারম্যান সেই পারমিশন দিয়েছেন, সেই জন্যই সেই গাছ কাটছিলেন। কিন্তু সেই সময় পৌরসভার চেয়ারম্যান বলেছিলেন যে তিনি জানতেন না ব্যাপারটি কে বা কারা গাছ কেটেছে। ইতিমধ্যে এই খবর নিউজ 18 বাংলা সম্প্রচারের পরেই এবং তারপরেই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে তাদেরকে নোটিশ ধরান কেন কার পারমিশন। তার কারণ পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি স্পষ্ট করেছিলেন যে পৌরসভার বন দপ্তরের অনুমতি নিয়েই তারা গাছ কেটেছে, কিন্তু কোনো পারমিশন তাদের কাছ থেকে নেওয়া হয়নি, সেটাও কিন্তু বন দপ্তর জানিয়েছিলেন। বলে তারপরেই কিন্তু সেই খবর দেখায় নিউজ 18 বাংলা এবং তারপরেই পৌরসভার চেয়ারম্যানকে নোটিশ দিলেন কেন গাছ কাটা হলো, কার পারমিশনে গাছ কাটা হলো। ইতিমধ্যেই কিন্তু পৌরসভার চেয়ারম্যান তিনি স্পষ্ট করেছেন যে তিনি ঘটনাস্থলে গেছিলেন কিন্তু কোনো গাছ বা গাছে গোড়ায় কোপ পড়েছে তিনি দেখেননি। বেশ কিছু ডাল কাটা রয়েছে এবং সেই ডাল কাটলেও যে বন দপ্তরের পারমিশন নিতে হয় সেটা তিনি জানতেন না। ফলে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। ফলে সেই নোটিশে তিনি জবাব দেবেন, কেন গাছ কাটা হয়েছিল, কে কাটছিল, সবটাই জানাবেন, এমনটা কিন্তু পৌরসভার চেয়ারম্যান জানিয়েছে। যে কোনো ছোটো ডাল কাটতে গেলেও মানুষ হয়, সেটা আমার জানা ছিল না। তো আমি বললাম যে নিশ্চয়ই যদি সেরকম নিয়ম থাকে আমি মানতে বাধ্য। আপনাদের নিয়মে যে আপনারা যা করা তা আপনারা করুন। এত যে বড় গাছ কাটানি হবে আমি ধারণা ছিল না, যা হয়ে গেছে। এখন আমি নিশ্চয়ই আরও সাবধান হব। আমরা কিন্তু দেখলাম সেখানে গাছ কাটাও হয়েছিল। দেখুন, আমি কিন্তু যেখানে বসছিলাম সেখান থেকে যেটুকু গিয়েছিলাম ডাল কাটাই দেখে এসেছি, গাছ কাটা আমি দেখিনি আর কি। অশোকনগর পুরসভা সেখানে তো গাছ কাটা নিয়ে বন দফতর নোটিশ দিল, কিন্তু অন্যদিকে আশ্রমের গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছে। কোথাকার ঘটনা? গলসির চান্না আশ্রম, সেখানে গাছ কাটার অভিযোগ সামনে আসছে। বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, বন দফতরের অনুমতি ছাড়া কে বা কারা এভাবে গাছ কাটছে, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের খানো পঞ্চায়েতের চান্না গ্রামে সেখানের ঐতিহাসিক আশ্রম রয়েছে এবং সেই আশ্রমের গাছ গত 7 দিন ধরে কেটে বাছাই করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই 20-25টি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এবং অভিযোগ উঠেছে এই যে আশ্রম পরিচালন বোর্ডের সভাপতি অমল ব্যানার্জির বিরুদ্ধে। এবং তিনি যেটা জানিয়েছেন যে গাছ কাটার কথা তিনি স্বীকার করে নিয়েছেন, তবে তিনি বলেছেন যে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই গাছ কাটা হয়েছে। শুধু তাই নয়, এই যে গাছ কাটার টাকা তা আশ্রমের উন্নতির কাজে লাগানো হবে। অন্যদিকে বন দপ্তরের আধিকারিক সঞ্চিতা শর্মা জানান যে বন দপ্তরের কোনো অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে এবং ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। আধিকারিকরা যে খতিয়ে দেখেছেন এবং গাছ কাটা হয়েছে তা তারা জানতে পেরেছেন। এরপর তাদের বিরুদ্ধে জরিমানা এবং আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হয়। বেশ, গাছ এখন অমল ব্যানার্জি কাকে কাটা করাইছে, এখন ও নিজের বিক্রি করেছে। আমরা ঠিক আমাদেরকে জানাই না, আমরা এখানকার বাসিন্দা ঠিকই, কিন্তু আমাদেরকে বলেও নাই। আমরা ঠিক জানি না কি কারণে বিক্রি করেছে, কি কাজে লাগাবে। আচ্ছা, গাছগুলো কি গাছ ছিল? লম্বু গাছ, বলে কি বলে না, মেহগুনি। কতগুলো গাছ ছিল? মোটামুটি 40টার মতো ছিল। ওইটাই তো সমস্যা, আমরা তো কিচ্ছু বুঝতে পারি না কিসের জন্য বিক্রি করছে। দীর্ঘদিন ধরে আমরা তো দেখে আসছি আমাদের এই গাছ, আশ্রমের গাছ কেউ বিক্রি করে না। कि 20 पेड़ कटे हैं उस आश्रम में, तो हमने अपना टीम भेजा था, हमारे रेंज ऑफिसर भी गए थे और उनके साथ जो टीम था, तो ये पाया गया कि वहाँ पे कोई परमिशन फॉरेस्ट का ऐसा नहीं था। नॉन फॉरेस्ट लैंड का जो आइन है उसके हिसाब से ये एक इसमें फाइन करने का हमारे पास प्रोविज़न है। तो हमने एक नोटिस किया है उन लोगों को कि किस तरह से उन्होंने ये पेड़ काटे हैं विदाउट एनी नॉलेज और क्या रीज़न है। तो वो नोटिस सर्व कर दिया गया है। तो होपफुली आजकल में इसका जो आगे का जो प्रोसेस है वो स्टार्ट करेंगे। যেসব গাছ কাটাগুলো বলা হচ্ছে সম্পূর্ণ সত্যি নয়। এই কারণেই যে গাছগুলো প্রতি বছরই আমরা এই আশ্রমে গাছ লাগাই,
আর প্রতি বছর গাছ লাগাই। এবার গতবারও আগেও আমরা 300 আম গাছ লাগিয়েছি, সোনাঝুরি গাছ লাগিয়েছি, কয়েক হাজার গাছ লাগিয়েছি। যখন গাছ লাগাই তখন কিন্তু কোনো মানে প্রচার হয় না। গাছ কেটেছি এবং গাছ কাটার কোন গাছগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো যে গাছগুলো, তখন আমরা চিন্তা ভাবনা করলাম কি কমিটির ছেলেরা যে ওই গাছগুলোকে বিক্রি করে আবার আশ্রমে উন্নয়নমূলক কাজে লাগানো হোক। সেই চিন্তা করে আমরা পঞ্চায়েতকার পারমিশন নিয়ে ওইটা আবার আমরা বেড়া দিয়ে আশ্রমটাকে উন্নয়ন কাজ করার জন্য আমরা ওই গাছটা বিক্রি করেছি। কতগুলো গাছ কাটা হয়েছে? ওই 20 থেকে 25টার মধ্যে। সিকিম কালিম্পংয়ে নাগারে বৃষ্টি, তিস্তায় উপচে পড়ছে জল, ভয়াবহ হচ্ছে তিস্তার রূপ, আর যার জেরে এবার সতর্ক নবান্ন। 43টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয়। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, নবান্ন তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, উত্তরবঙ্গের সব জেলা শাসককে সতর্ক করা হয়েছে। তিস্তা ব্যারেজ থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং তিস্তা নদীর জলস্তর ক্রমশই বাড়ছে, বিশেষ করে তিস্তা অধ্যুষিত যে নিচু যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের 43টি পরিবারের 167 জনকে একটি ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন তিস্তার পাড়ের সংলগ্ন এলাকা তোটগাঁও গ্রাম সেই গ্রামের একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে এবং সেই কারণেই ওই গ্রামের 43টি পরিবারের 167 জনকে ইতিমধ্যেই ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তিস্তার জলস্তর বাড়ার দরুন যেটা নবান্নের তরফে আশঙ্কা করা হচ্ছে, জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লকের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। এছাড়াও মেখলিগঞ্জ এবং কোচবিহারের হলদিবাড়ির কিছু নিচু এলাকাও প্লাবিত হতে পারে। তাই এই জেলাগুলি জেলা শাসকদেরও সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও একাধিক এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ গত 24 ঘন্টায় খুব বেশি ছিল, অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলা শাসকদেরও সতর্ক করা হয়েছে। নদীর জলস্তর যেভাবে বাড়ছে তা নিয়েও সতর্ক করা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যে নদীর জলস্তর এখনো ঠিক রয়েছে, কিন্তু ক্রমাগত যাতে নজরদারি চালানো হয় সেই নির্দেশে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলা শাসকদেরও। বেশ, তিস্তায় উপচে পড়ছে জল, ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তার এবার দিকে আমাদের একটু নজর রাখতেই হচ্ছে, কারণ সিকিম ও কালিম্পংয়ে নাগারে বৃষ্টির জের। একদিকে আমরা দেখলাম নবান্নের তরফ থেকে বিভিন্ন নির্দেশিকা রয়েছে, সতর্ক নবান্ন। অন্যদিকে বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ জলের তলায়, জলমগ্ন 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। কি পরিস্থিতি সেখানে জানাবে বিস্তারিত প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থ, দেখো, একেবারে তাই, গতকাল থেকেই কিন্তু রাতভর বৃষ্টি চলে। একদিকে নর্থ সিকিম, অন্যদিকে কালিম্পং, দার্জিলিং পাহাড়, এবং তার জেরে কিন্তু আবারও ভয়ের রূপ নেয় খরস্রোতা তিস্তা এবং 10 নম্বর জাতীয় সড়কের একাংশ, বিশেষ করে তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত একাধিক জায়গা 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে জল বইতে থাকে, যার জেরে সকাল থেকেই বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। এবং অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগ করে কৃষক তাও কিন্তু জলের তলায় চলে যায়। বিশেষ করে তিস্তা বাজার এলাকা, সেই রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তবে সকাল থেকে আসার কথা যে সকাল থেকে বৃষ্টি কিছুটা কমায়, রাস্তার জল কিছুটা নামছে, অর্থাৎ তিস্তার জল যে পড়েছিল রাস্তাটা সেখানে কিছুটা নামায়। আপাতত স্বস্তি। শিলিগুড়ি এবং কালিম্পং এর মধ্যে সড়ক যোগাযোগ চালু হয়েছে এবং কালিম্পং ও দার্জিলিং এর মধ্যেও সড়ক যোগাযোগ কিন্তু চালু হয়েছে, তবে খুব ধীর গতিতে যানবাহন চলাচল করছে। অন্যদিকে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কিন্তু একেবারে ব্যাহত হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে, কেননা তিস্তা বাজারের কাছে চিত্রে ও রংপো, অর্থাৎ সিকিম সীমান্ত রংপুর, সেখানে মাঝে তিস্তা চিত্রে এবং রংপুর মাঝে, সেখানে তার ফলে ধস নামায়, বড় ধস নেমেছে এবং তার জেরে কিন্তু শিলিগুড়ির সঙ্গে সিকিম সরাসরি 10 নম্বর জাতীয় সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে একদিকে যেমন সিকিম প্রশাসন, অন্যদিকে কালিম্পং জেলা প্রশাসন। বিশেষ করে তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। বেশ, হ্যাঁ, আগে একবার ভেঙে পড়েছিল বিপজ্জনক। তারপরে এই বাড়িতে কেস চলছে বলে কিছু কর্পোরেশন কিছু করতে পারছে না, দুই তরফে কেস চলছে। হ্যাঁ, পুরো একটা সাইড নামিয়ে দিয়েছিল, পুরো ওই দিকে দেখবেন, ওই দিকের সাইডটা পুরো নামানো আছে বিপজ্জনক। তারপরে গাছ হয়েছে, গাছ হতে তারপরে এটা 2টা নামতে যখন বৃষ্টি হলো ওই টাইমে। না, ঘিরে দিয়েছিল, ঘেরা ছিল, আর তারপরে ভাঙার পর পুরোটা ঘিরে দিয়েছিল। কালকে ভাঙার পর ঘেরা ছিল, তার আগেও ঘেরা ছিল, করতো, কিন্তু এখানটা সবাই জানে এখানটা ঘেরা ছিল বলে কেউ এই জায়গাটা যেত না। এখন যেহেতু দেখে যে গাছ ফাছ বিপজ্জনক জায়গা, ওই জায়গাগুলো ভেঙে দিচ্ছে।
একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, তিস্তার জলে প্লাবিত মালবাজারের টোটগাঁও, যেখানে গ্রামে জলমগ্ন অন্তত 275টি পরিবার। ত্রাণ শিবিরে আশ্রয় জলমগ্ন এলাকার বাসিন্দাদের। ভয়াল রূপ তিস্তার, উপচে পড়ছে জল, কারণ নাগারে বৃষ্টি। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জলে অর্থাৎ তিস্তার জলে এবার প্লাবিত মালবাজারের টোটগাঁও। সেখানকার কি পরিস্থিতি, কারণ 275টি পরিবার, তারা অন্তত তারা এখনো পর্যন্ত জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে টোটগাঁও গ্রামে।